ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা উদ্দীপকের মাধ্যমে কিভাবে চাহিদার সমীকরণ গঠন করে এবং সেই সাথে উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নিরূপণ করে কিভাবে দ্রব্যের প্রকৃতি বিশ্লেষণ করা যায় এই বিষয়টা আজকে শিখব। প্রথমে আমরা চাহিদার সমীকরণ নিয়ে আলোচনা করি। যখনই আমাদের চাহিদার সমীকরণ গঠন করতে বলবে তখনই আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে, আর সূত্রটা হচ্ছে কিউ ডি মাইনাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান মাইনাস ভি টু। আমরা চাহিদার সমীকরণ গঠন করার ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে উদ্দীপক থেকে আমাদেরকে লিখতে হবে কিভাবে সেটা প্রয়োগ করা যায়। প্রথমে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কিউডি এবং ফি এই দুইটার মান কখনোই দেওয়া থাকবে না এবং আমাদের প্রয়োজন নেই। এই দুটার মাধ্যমে আমরা সমীকরণ গঠন করব। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তাহলে আমরা পরীক্ষায় যেভাবে উত্তর দেবো সেভাবে উত্তরটা লিখি। উদ্দীপক হতে প্রাপ্ত, যেহেতু কিউডি দিয়ে চাহিদার পরিমাণ নির্ণয় করে এবং ফি দিয়ে দাম নির্ণয় করে, প্রথমে এটা আমরা লিখব কিউডি ইজ ইকুয়াল টু চাহিদার পরিমাণ, ফি ইজ ইকুয়াল টু দাম। পরবর্তীতে আমরা প্রাথমিক দাম এবং পরিবর্তিত দামকে ফি ওয়ান ফি টু দিয়ে প্রকাশ করব। তাহলে প্রাথমিক দাম যেটা ছিল লিখবো আমরা প্রাথমিক দাম ফি ওয়ান ইজ ইকুয়াল টু, প্রথমে কত দেওয়া আছে দাম আমরা একটু উদ্দীপকে খেয়াল করি 60, পরবর্তীত দাম হচ্ছে 50। যখন 60 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 80 একক। যখন দাম হ্রাস পেয়েছে চাহিদার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা জানি চাহিদা এবং দামের মধ্যে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে প্রাথমিক দাম উদ্দীপক থেকে প্রায় আমরা 60 টাকা, এটা টাকায় প্রকাশ করব। পরিবর্তিত দাম আমরা ফি টু দিয়ে প্রকাশ করি। ফি টু ইজ ইকুয়াল টু কত? 50 টাকা। গুড, 50 টাকা। এখন আমরা লিখব প্রাথমিক চাহিদার পরিমাণ। তাহলে প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ ওয়ান দিয়ে প্রকাশ করে। কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে? প্রথমে দেওয়া আছে 80, তাহলে 80 একক। এককে প্রকাশ করব আমরা এটা। পরিবর্তিত চাহিদার পরিমাণ কিউ টু ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 100 একক। তাহলে আমরা লিখব 100 একক। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে উদ্দীপকের চাহিদার সমীকরণ যখন গঠন করতে বলবে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রাথমিক দাম, পরিবর্তিত দাম, প্রাথমিক চাহিদার পরিমাণ, পরিবর্তিত চাহিদার পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা তাহলে উদ্দীপকের আলোকে প্রথমে এই দুটা নির্ণয় করতে পেরেছি, দাম এবং চাহিদার পরিমাণ। যেহেতু আমরা দাম এবং চাহিদার পরিমাণ নির্ণয় করতে পেরেছি, এখন এই সূত্রটা প্রয়োগ করে আমরা কি করব? চাহিদার সমীকরণ গঠন করব। তাহলে এখন আমরা চাহিদার সমীকরণ গঠনের জন্য লিখব, আমরা জানি চাহিদা সমীকরণ কিউডি মাইনাস কিউ ওয়ান মাইনাস কিউ টু ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু। বা কিউডির মান দেওয়া থাকবে না, দেওয়া নেই, তাহলে কিউডি লিখব। কিউডি ওয়ানের মান কত দেওয়া আছে? 80 একক। তাহলে কিউ ওয়ান সমান 80 একক। আর কিউ ওয়ান 80 মাইনাস কিউ টুর মান কত দেওয়া আছে? 100 সমান ফি এর মান দেওয়া থাকবে না, ফি ওয়ানের মান দেওয়া আছে কত? 60 টাকা। তাহলে 60 মাইনাস ফি ওয়ান ফি টুর মান কত? 50 টাকা। এখান থেকে তাহলে আমরা কি করতে পারি? ক্যালকুলেশনে যাব। তাহলে আমরা উপরের থেকে বাদ দিব। উপরে কি বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? যেহেতু একটা সংখ্যা আর একটা হচ্ছে এবিসিডি মানে কিউডি এবং ফি দেওয়া আছে, তাহলে এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এটাই রেখে দেব। আচ্ছা, তাহলে আমরা লিখি কিউ ডি মাইনাস 80 বাই 80 থেকে 100 চলে যায়, মাইনাস 20। গুড, ফি মাইনাস 60 রয়ে যায়। তাহলে 60 থেকে যদি 50 চলে যায় 10 থাকে। তাহলে এখানে আমরা কি করতে পারি? যদি যখন কোনো কিছু করা না যায় তাহলে কি করতে হয়? ক্রস করব আমরা। তাহলে আর গুণ করব। তাহলে আর গুণ করি। আমরা বলেছি বরাবরই কিউডিটা বাম পাশে সবসময় রাখবো। তাহলে কিউডি যদি বাম পাশে রাখি প্রথম সংখ্যাটা দিয়ে গুণ করব, কিউডি মাইনাস 80 সমান এখানে মাইনাস 20 ইন্টু ভি মাইনাস 60। এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? 10 কিউডি কে 10 কিউডি, মাইনাস আর মাইনাস যদি আবার এটা দিয়ে গুণ করি তাহলে 80 আর 10 গুণ করলে কত হয়? 800 সমান 20 দিয়ে পিকে গুণ করলে 20 পি, মাইনাস আছে মাইনাস 20 পি। গুড, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখন। তাহলে কত হয়? 6 দুগুণে 12, তাহলে কত আসে? 1200। তাহলে এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তো? এখন এখান থেকে কি করা যায়? আমরা জানি বরাবর যে কিউডি থাকলে কিউডিটা সবসময় কি করব? বাম পাশে রাখবো, কিউডির কোনো পরিবর্তন করব না। আর কিউডির সাথে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটাও কিরকম করব? সাথে রেখে দিব। এটা মনে থাকবে এতটুকু। যদি কখনো এখানে নির্ণয় করতে গিয়ে দেখবেন কিউডি সাথে কোনো সংখ্যা আছে তাহলে সংখ্যাটা অবশ্যই সাথে রাখবো এবং এর পাশে আর যা বাকি সংখ্যা থাকবে সেগুলো কি করতে হবে? ডান পাশে নিয়ে নেব। আর আমরা এটা জানি
বাম থেকে ডান পাশে যদি সংখ্যা পরিবর্তিত হয় তাহলে তার সাথে যে চিহ্ন আছে চিহ্নটা কি পরিবর্তিত হবে। ক্লিয়ার এখন এতটুকু? আচ্ছা, তাহলে আমরা 10 কিউডি রাখবো। 10 কিউডি ইজ ইকুয়াল টু -20 পি প্লাস, এখন মাইনাস ছিল এই পাশে, সমান ওই পাশে চলে গেলে কি হবে প্লাস 800, বা এখানে যে যা আছে তাই রাখবো। 10 কিউডি ইজ ইকুয়াল টু, ফি এর সাথে তো কিছু করার নাই, শুধু একা পি আছে, তাহলে 20 পির 20 পি থাকবে। এখন এখানে খেয়াল করেন দুইটাই প্লাসের, 1200 800 কত 2000। ক্লিয়ার এখন এতটুকু? এবার আসেন, এখন আমরা তো জানি এখানে যে মানটা কিউডির সাথে রয়েছে সেটা কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে। ক্লিয়ার এতটুকু? তাহলে কি করা যায়, এই 10 দিয়ে বাকি ওখানে যদি ডান পাশে নিয়ে নিই তাহলে কি হবে, ভাগ হবে। এখানে এই যে ভুলটা হয়েছে অনেকের। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা কি করব, এখানে কখনো সংখ্যা রাখবো না, কিউডির সাথে কখনো সংখ্যা রাখবো না। ইনটু অবস্থায় থাকলে ভাগ হবে। আগে কি ছিল, মাইনাস অবস্থায় ছিল, এই পাশে নিয়ে আসছি 800 প্লাস হয়ে গেছে। তাই এই বিষয়টা এরকমই থাকবে, যেটা ইনটু অবস্থায় থাকবে সেটা যদি নিয়ে আসি কি হবে, ভাগ হবে। তাহলে আমরা এখানে ভাগ করে দিব। তাহলে এখানে আমরা লিখব কিউ ডি ইজ ইকুয়াল টু -20 পি প্লাস 2000 বাই 10। এখন আমরা এখানে কাটাকাটি তো করা যায় না, তাহলে আমরা আলাদা করে লিখে দিব। ক্লিয়ার এতটুকু? আলাদা করে কিভাবে খেয়াল করেন, বা কিউডি ইজ ইকুয়াল টু -20 পি বাই 10, এই প্লাসের প্লাস 2000 বাই 10। এখন খেয়াল করেন এই 10 তো দুইটার নিচেই ছিল, তাহলে আলাদাভাবে এখন লেখা যায় না। তাহলে আলাদাভাবে লিখলে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তাহলে কেটে দিলাম, তাহলে লাস্টে কি হয় -2p প্লাস 200। তাহলে এটা কি সমান হয়েছে, কিউডি সমান হয়েছে, যে আমরা কিউডি কি পেয়েছি -2p প্লাস 200। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তো? এখন যেই বিষয়টা খেয়াল করবেন, আমরা বরাবরই বলেছি চাহিদার সমীকরণের সময় এখানে কিউডি থাকবে, আর এই পাশে যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাটা সামনে থাকবে, আর ফি যেটা থাকবে ফিটা থাকবে ডান পাশে, এবং সব সময় এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এটাকে যদি পরিবর্তন করে লিখি তাহলে কি লেখা যাবে, হ্যাঁ তাহলে লেখা যাবে 200 -2p, যেহেতু এটা লাস্টের লাইন, অতএব কিউডি ইজ ইকুয়াল টু এত। তাহলে এই যেটা আমরা পেলাম এটা হচ্ছে কি চাহিদা সমীকরণ। এবং আমরা জানি চাহিদা সমীকরণে প্রথমে একটা সংখ্যা থাকে, পরে পি থাকে, এবং পি এর আগে অবশ্যই কি থাকবে, মাইনাস থাকবে। মনে থাকবে এতটুকু? তাহলে আমরা বুঝতে পারলাম কি চাহিদা সমীকরণ গঠন করতে গেলে আমাদেরকে প্রথমে চাহিদা সমীকরণ গঠনের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা সহজে নির্ণয় করতে পারি। তাহলে উদ্দীপক যদি খেয়াল করি, তাহলে উদ্দীপকে কি ছিল, উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ গঠন করো, সেই ক্ষেত্রে আমরা সূত্র নিয়েছিলাম। এই সূত্রের মাধ্যমে প্রথমে নির্ণয় করতে হয়েছিল প্রাথমিক দাম, পরিবর্তিত দাম, চাহিদার পরিমাণ এবং পরিবর্তিত চাহিদার পরিমাণ। পরবর্তীতে আমরা এই সূত্র প্রয়োগ করে চাহিদার সমীকরণ গঠন করতে পেরেছি। ক্লিয়ার? তাহলে লাস্টে লিখে দেবো অতএব নির্ণয় চাহিদার সমীকরণ। তাহলে আমরা পরবর্তীতে লিখে দেবো অতএব নির্ণয় চাহিদা সমীকরণ কিউডি ইজ ইকুয়াল টু 200 - 2p। ইজ ইট ক্লিয়ার? থ্যাংক ইউ। আমরা যদি উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা অথবা শুধু দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এই সূত্রটা প্রয়োগের মাধ্যমে আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করব। সেটা চাহিদার স্থিতিস্থাপকতাও বলতে পারে অথবা চাহিদার দাম স্থিতিস্থাপকতাও বলতে পারে। যেটাই বলুক আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করব। এই কারণে লিখেছি ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি বাই ইন্টু পি বাই কিউ। এখন এই সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করব, প্রথমে পি এবং কিউ নির্ণয় করব। তাহলে এখানে খেয়াল করেন আগে পি এবং কিউ এই উদ্দীপকে কোথায় দেওয়া আছে, তাহলে প্রথম যে দামটা দেওয়া আছে সেটা হচ্ছে পি, আর এই দামের সাথে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে কিউ। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তাহলে এখানে প্রাথমিক দাম, প্রাথমিক চাহিদার পরিমাণ, হ্যাঁ পি বলতে প্রাথমিক দাম আর কিউ দিয়ে বুঝেছে প্রাথমিক চাহিদার পরিমাণ। ওকে গুড। এরপরে পরে যে দামটা দেওয়া আছে সেই দামটা কিন্তু আমাদের প্রয়োজন আছে, সেটা কিভাবে নির্ণয় করব খেয়াল করেন। প্রয়োজন আছে এটা আমরা কিভাবে বুঝব, এখানে দেখেন ডেল্টা কিউ এবং ডেল্টা পি, অর্থাৎ ডেল্টা দ্বারা আমরা কি বুঝাই, যে পরিবর্তন বুঝি। তাহলে কার পরিবর্তন, দাম থাকলে দামের পরিবর্তন, চাহিদা থাকলে চাহিদার পরিবর্তন। যেহেতু এখানে দাম আছে দুইটা, তাহলে এই দুইটার পরিবর্তন দিয়ে
ডেল্টা ফি বের করতে পারবো। যেহেতু এখানে দুইটা চাহিদার পরিমাণ দেওয়া আছে, তাহলে ডেল্টা কিউ বের করতে হবে। এখান থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে দুইটা দাম থাকবে, একটা প্রাথমিক দাম, একটা পরিবর্তিত দাম, একটা প্রাথমিক চাহিদার পরিমাণ আর একটা পরিবর্তিত চাহিদার পরিমাণ। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা উদ্দীপক থেকে সে বরাবর মতো সাজিয়ে লিখি, উদ্দীপক হতে প্রাপ্ত। তাহলে প্রথমে আমরা কি নেব? প্রাথমিক দাম। তাহলে আমরা লিখব প্রাথমিক দাম। এখানে ফি দিয়ে নির্দেশ করা হয়েছে, তাহলে প্রাথমিক দামকে আমরা কি ধরবো? ফি। ফি ইজ ইকুয়াল টু 60 টাকা। পরিবর্তিত দাম, আমরা পরিবর্তিত দাম আমাদের মতো নিয়ে নিব। তাহলে ফি 1 ইজ ইকুয়াল টু 50 টাকা। তাহলে আমরা উদ্দীপক থেকে প্রথমে প্রাথমিক দাম ফি দিয়ে প্রকাশ করলাম, আর পরিবর্তিত দামটা আমি আমার মতো নিয়ে নিয়েছি, ফি 1 ইজ ইকুয়াল টু ধরেছি কত? 50 টাকা। ক্লিয়ার এতটুকু? এখন যেহেতু দামের পরিবর্তন প্রকাশ করব, তাহলে কি করতে হবে? ডেল্টা পি ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখি, অতএব দামের পরিবর্তন ডেল্টা পি ইজ ইকুয়াল টু কি লিখবো? পরিবর্তিত যে দামটা দেওয়া আছে সেই দাম থেকে পূর্বের দামটা বিয়োগ করব। তাহলে 50 বিয়োগ 60 ইজ ইকুয়াল টু কত থাকে? -10, এত টাকা। ক্লিয়ার এখন এতটুকু? আচ্ছা, এবার আসেন, যেহেতু আমরা ডেল্টা পি এবং ফি এই দুটার মান পেয়ে গেছি, রয়ে গেছে শুধু কিউ এবং ডেল্টা কিউ। তো আমরা জানি যে প্রাথমিক যে দামটা ছিল সেই দামের সাথে পরবর্তীতে যেই পরিমাণটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে তার প্রাথমিক পরিমাণ। তাহলে আমরা লিখব প্রাথমিক চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণকে এখানে কি দিয়ে প্রকাশ করা হয়েছে? কিউ। তাহলে কিউ লিখবো, কিউ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? প্রথম যেটা দেওয়া আছে 80 একক। পরবর্তীতে আমরা লিখব পরিবর্তিত চাহিদার পরিমাণ। তাহলে পরিবর্তিত চাহিদার পরিমাণ। তাহলে পরিবর্তিত চাহিদার পরিমাণকে কি দিয়ে প্রকাশ করব? Q1 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 50-এর বরাবর দেওয়া আছে কত? 100। তাহলে পরিবর্তিত চাহিদার পরিমাণ 100 একক। এখন আগের মতোই, অতএব দামের পরিবর্তন লিখেছে এখানে, এখানে লিখতে হবে কি? চাহিদার পরিবর্তন। অতএব চাহিদার পরিবর্তন। তাহলে চাহিদার পরিবর্তন এখানে কিভাবে প্রকাশ করা যায়? ডেল্টা কিউ দিয়ে। ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু কি? বর্তমান যেটা আছে Q1 আর পূর্বের যেটা ছিল কিউ। তাহলে কত আছে? 100 বিয়োগ 80, তাহলে থাকে কত? 20 একক। তাহলে এই এতটুকু আমরা বের করতে পেরেছি। এখন যদি আমরা এই সূত্রটা যেটা বলছিলাম, এই সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা করব, তাহলে আমরা কি করতে পারি? আমরা জানি। তাহলে উপরে আমরা লিখে দিলাম আমরা জানি। তাহলে আমরা জানি ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ। তাহলে ডেল্টা কিউর মান হচ্ছে 20। ডেল্টা পি এর মান কত দেওয়া আছে? -10 ইনটু পি এর মান কত দেওয়া আছে? 60। কিউর মান কত দেওয়া আছে? 80। তাহলে লিখলাম। এখন উপরেরটা গুণ করে দিলাম, 6 দুগুণে 12, 1200। নিচে কত আছে? 80 আর 10, তাহলে 800, মাইনাস আছে সাথে মাইনাস। এখন এটা দিয়ে যদি আমরা ভাগ করি কত আসে দেখেন তো? আমরা যদি -800 দ্বারা 1200-কে ভাগ করি তাহলে আসে কত? -1.5। এখন এখানে একটু খেয়াল রাখেন, এই পাশে মাইনাস আছে, কিন্তু দাম কি কখনো মাইনাসে প্রকাশ করা যায়? প্রকাশ করা যায় না। তাহলে আমরা সবসময় বরাবর এটা খেয়াল রাখবো, ইলাস্টিসিটি অফ প্রাইস অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা যখনই নির্ণয় করব, এরকম মাইনাস আসলে অবশ্যই সেটা কি করব? উঠিয়ে দেব। আর এই উঠিয়ে দেওয়ার জন্য কি ব্যবহার করব? পরম মান ব্যবহার করব। সেটা হচ্ছে এরকম, এইটা। তাহলে এটা হচ্ছে মাইনাস চিহ্ন উঠানোর জন্য, তাহলে মাইনাসে প্লাস, হ্যাঁ মডুলাস, তাহলে 1.5 হয়ে গেল। ক্লিয়ার এখন এতটুকু? বুঝাইতে পারছি? তাহলে আমরা পরম মান বা মডুলাস যেটা বলি আমরা, এটা প্রয়োগ করব। প্রয়োগ করার মানে কি? যে মাইনাস চিহ্নটা আমরা উঠিয়ে দিব। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে এই পরম মানের সাহায্যে আমরা মাইনাস উঠিয়ে দিয়ে আসছে এত। তাহলে এটাকে আমরা লিখতে পারি, অতএব ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু 1.5। এই যে এতটুকু আমরা লিখলাম ইলাস্টিসিটি 1.5, এই যে মানটা একের সাথে আমরা সবসময় তুলনা করব। কার সাথে তুলনা করব? একের সাথে। যদি কখনো বলে যে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো, তাহলে এই পর্যন্তই আমাদের শেষ। তখন লিখবো অতএব নির্ণয় দাম স্থিতিস্থাপকতার মান। অতএব নির্ণয় কত পেলাম আমরা? 1.5, শেষ। কিন্তু যদি বলে উদ্দীপকে যেরকম বলছে স্থিতিস্থাপকতা নিরূপণ করে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো, আমরা বেশি কথা লিখবো না, অল্প কথা শেষ করে দিব। সেটা হচ্ছে এরকম, যেটা কোন ধরনের দ্রব্য? আমরা দ্রব্য জানি 3 ধরনের হতে পারে। 1, স্বাভাবিক দ্রব্য হতে পারে। 2, নিকৃষ্ট অথবা নিত্য প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় বলি এই দ্রব্য। আর 3 নাম্বার হচ্ছে বিলাসজাত দ্রব্য, যেটা আমরা শখের বশে করি। ক্লিয়ার এতটুকু? এই 3টা বিষয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা কার সাথে তুলনা করব? একের সাথে তুলনা করব। কার সাথে তুলনা করব? একের সাথে তুলনা করব। যদি
স্থিতিস্থাপকতার মান অর্থাৎ দাম স্থিতিস্থাপকতার মান যদি 1 হয় স্বাভাবিক দ্রব্য, 1-এর চেয়ে যদি ছোট হয় নিত্য প্রয়োজনীয় অথবা নিকৃষ্ট অথবা অত্যাবশ্যকীয় দ্রব্য, আর যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে সেটা হবে কি বিলাসজাত দ্রব্য। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। 1-এর সমান অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু 1 হলে স্বাভাবিক দ্রব্য। 1-এর বড় অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1 হলে বিলাসজাত দ্রব্য। 1-এর ছোট অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1 হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য বা তাহলে আমরা যদি খেয়াল করি 1-এর সমান যদি হয় স্থিতিস্থাপকতার মান তাহলে স্বাভাবিক দ্রব্য, 1-এর চেয়ে বড় হলে বিলাসজাত দ্রব্য, আর 1-এর চেয়ে ছোট হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অথবা নিকৃষ্ট দ্রব্য অথবা অত্যাবশ্যকীয় দ্রব্য বলে আমরা বিবেচিত করব। তাহলে এখানে যে মানটা আমরা পেয়েছি 1.5, এটা 1-এর চেয়ে বড় না ছোট বা সমান? 1-এর চেয়ে বড়। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1, তারপরে লিখে দেব সুতরাং। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নিরূপণ করে যে মানটা আমরা পেয়েছি সেটা 1-এর চেয়ে বড়। তাহলে আমরা লিখতে পারি 1-এর চেয়ে বড় হলে কি হয় বিলাসজাত দ্রব্য। সুতরাং নির্ণেয় দ্রব্যটি বিলাসজাত দ্রব্য। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পেরেছি। তাহলে কখনো উদ্দীপকের যদি স্থিতিস্থাপকতার মান নির্ণয় করে দ্রব্যের প্রকৃতি বিশ্লেষণ করতে বলে, মান নির্ণয় করে 1-এর সাথে তুলনা করব, তারপর যেটা হবে সেটা বলে দিব। ক্লিয়ার এতটুকু? অতিরিক্ত ব্যাখ্যা লেখার আমাদের আর দরকার নেই। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।